হ্যালো অ্যান্ড ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। 10 মিনিট স্কুলের সাজেশন সিরিজ প্রাণীবিজ্ঞানের আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে কিনা আমরা কথা বলবো প্রাণীবিজ্ঞানের চলন ও অঙ্গচালনা অধ্যায় নিয়ে, যে অধ্যায়টিকে আমরা অনেকে মজা করে হাড্ডির অধ্যায় বলে থাকি। এই অধ্যায়টি এমসিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, পাশাপাশি সৃজনশীল প্রশ্নও কিন্তু বেশ কিছু প্রশ্ন আসে। আমরা দেখতে পাচ্ছি এ পর্যন্ত বোর্ড পরীক্ষায় বেশ কয়েকটা টপিক থেকে কিন্তু প্রশ্ন এসেছে। চলন এবং অঙ্গচালনা অধ্যায়টির যদি সৃজনশীল টপিক নিয়ে কথা বলি, তাহলে হাড় ভাঙা অর্থাৎ অস্থিভঙ্গ টপিক থেকে শুরু করতে হবে। আমরা জানি সাধারণত 3 ধরনের হাড় ভাঙা রয়েছে। এই 3 ধরনের হাড় ভাঙা কোনটা কেমন, কখন আমরা সরল বলি, কখন আমরা জটিল বলি, আর কখন আমরা যৌগিক বলি, কোন ক্ষেত্রে হাড় ভেঙে পেশি ভেদ করে বাইরে চলে আসে এবং কোন ক্ষেত্রে হাড়গুলো ভেতরে কয়েক টুকরা হয়ে যায়, সেই জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে। পাশাপাশি এটার চিকিৎসা সম্পর্কে কিন্তু আমাদের ভালো ধারণা নিতে হবে, কারণ সৃজনশীল পরীক্ষায় এটা বর্ণনা করতে বলে থাকে। আমরা একটি প্রশ্ন দেখব প্রায় এসেছে সৃজনশীলের খতে অর্থাৎ অনুধাবনে, সেটা হচ্ছে পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না। এই প্রশ্নটা বর্ণনামূলক একটি প্রশ্ন, সাধারণত 2 নাম্বারের জন্য আসে এবং এটা খুব সুন্দর বর্ণনা কিন্তু আমাদের বইয়ে বড় হেডলাইন করে দেওয়া আছে, পেশিতে টান পড়ে কিন্তু পেশি ধাক্কা দেয় না। এটাও আমাদের ভালো করে শিখে নিতে হবে। এই অধ্যায়ে আমাদের বিভিন্ন রকমের পেশি নিয়ে কথা বলেছে, যেমন ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃৎপেশি। এই 3 প্রকার পেশির চিত্রসহ আমাদের ভালো করে শিখে নিতে হবে এবং পার্থক্য করে পড়তে হবে, কারণ এই 3 প্রকার পেশির বর্ণনা অথবা পার্থক্য বেশ কয়েকবার বোর্ডে এসেছে। এই অধ্যায়ের আরও একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে অস্থি এবং তরুণাস্থি। হ্যাভার্সিয়ান তন্ত্র নামের একটি টপিক রয়েছে। হ্যাভার্সিয়ান তন্ত্র দিয়ে নিরেট অস্থির গঠন সম্পর্কে জানা যায় এবং নিরেট অস্থির গঠনের চিত্রসহ আমাদের ভালো করে শিখতে হবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা যদি আরেকটু আগে যাই এই অধ্যায়ের মাঝের দিকে, তাহলে দেখব আদর্শ কশেরুকার গঠন সংক্রান্ত একটি টপিক রয়েছে। আমাদের মেরুদণ্ডের যে হাড়গুলো রয়েছে, সেই হাড়গুলো এক একটা হাড়কে বলা হয় কশেরুকা। এরকম 5 ধরনের কশেরুকা রয়েছে। এই কশেরুকার ভিতরে একটি আদর্শ কশেরুকার চিত্র কিন্তু আমাদের বইয়ে দেওয়া রয়েছে। সেই চিত্র এঁকে এর বিভিন্ন অংশের গঠন এবং বর্ণনা আমাদের জানতে হবে এবং এটা কিন্তু আমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। আমরা যদি সৃজনশীল আনসার করতে চাই, তাহলে এতক্ষণ আমি যে টপিকগুলো বললাম সেখান থেকে আমরা খুব সুন্দর সৃজনশীল আনসার করতে পারবো। আর এমসিকিউর জন্য পুরো অধ্যায়টাই অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু এই অধ্যায় থেকে প্রত্যেক বছরই কিন্তু দেখা যায় প্রশ্ন চলে আসে। আমাদের করোটির অস্থি, আমাদের মেরুদণ্ড, বক্ষপিঞ্জরের অস্থি, বিশেষ করে হাত এবং পায়ের অস্থি, আমাদের কবজা এবং গোড়ালির অস্থিগুলো কিন্তু আমাদের ভালো করে শিখে নিতে হবে এবং এগুলো শেখার জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর ছন্দও কিন্তু রয়েছে। তোমরা চেষ্টা করবে নিজেরাও ছন্দ বানানোর জন্য, কারণ নিজের ছন্দ কিন্তু বেশি সুন্দরভাবে মনে থাকে। তো এই ছিল এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা। এগুলো ভালো করে প্রিপারেশন নাও। আমি আবারও বলছি, অধ্যায়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এভাবে প্রিপারেশন দিলে আমরা আশা করতে পারি তুমি একটি ভালো নাম্বার নিয়ে আসতে পারবে এবং তুমি তোমার সাফল্যের দিকে এগিয়ে যাবে। তোমরা সফল হও এবং তোমাদের সেই অসাধারণ সফলগুলো দেখার জন্য আমরা অপেক্ষা করে আছি। মানুষ সুন্দর। স্রষ্টা মানুষকে সৃষ্টি করেছেন সবথেকে সুন্দরতম গঠনে। বাহ্যিক এই ত্বকের ফর্সা, শ্যামলা কিংবা কালো রঙের যে বৈষম্যভেদ, সেটি এসে ম্লান হয়ে গেছে একটি কমন ইনফ্রাস্ট্রাকচারে, একটি কমন ফ্রেমওয়ার্কে, আমাদের কঙ্কালতন্ত্রে। করোটিতে খুব যত্নে বসে থাকা আমাদের মস্তিষ্ক কিংবা পাঁজরের পিঞ্জিরায় বসে থাকা স্পন্দনরত হৃৎপিণ্ডই প্রমাণ করে আমাদের এই হিউমেরাস, ফিমার, পরশুকা, কশেরুকা কতটা নিখুঁত কারুকার্যের ফল, বলবীর, চিরন্যতম মসির।
এশির নেহারি নত শির ওই শিখর হিমাদ্রির। এই যে যখন আমাদের শির উঁচু করে দাঁড়াতে হলো, বুক টান করে দাঁড়ানো লাগলো, তখন প্রয়োজন পড়লো একটা শির দাঁড়ার, বায়োলজির ভাষায় যাকে বলে মেরুদণ্ড। এই মেরুদণ্ড গঠিত হয়েছে কতগুলো খণ্ডের সমন্বয়ে, যেগুলোকে আমরা বলি কশেরুকা বা ভার্টিব্রা। অবস্থানের উপর ভিত্তি করে আবার এদেরকে বিভিন্ন নামে ডাকা হয়। ঘাড়ের দিকে 7টি সার্ভাইকাল কশেরুকা, বুকের পাঁজরের সাথে সংশ্লিষ্ট 12টি থোরাসিক কশেরুকা, উদরের 5টি লাম্বার কশেরুকা, তারও নিচে স্যাক্রাল ও কক্কিজিয়াল কশেরুকা মিলেই আমাদের পুরো মেরুদণ্ড গঠিত। আজকে আমরা জানবো একটা আদর্শ থোরাসিক কশেরুকা বা টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা নিয়ে। একটি আদর্শ থোরাসিক কশেরুকা মূলত 2টি পার্ট নিয়ে গঠিত, একটি সেন্ট্রাম বা বডি, আর একটি হলো আর্চ, যা দেখতে রিংয়ের মতো। সেন্ট্রাম বা বডি দেখতে একটা রডের প্রস্থচ্ছেদ করা খণ্ডের মতো। থোরাসিক কশেরুকা, পর্শুকা আর স্টার্নামের সমন্বয়ে গঠিত বক্ষপিঞ্জরে হৃৎপিণ্ড ধারণ করে বলেই হয়তো এই থোরাসিক কশেরুকার সেন্ট্রামটাও দেখতে কিছুটা হৃৎপিণ্ডের মতো। সেন্ট্রামের সামনের দিকে অ্যান্টিরিয়র, পেছনের দিককে পোস্টেরিয়র বা পৃষ্ঠীয় অথবা পশ্চাৎ দিক, আর পাশের দিককে ল্যাটারাল বা পার্শ্বীয় দিক বলা যেতে পারে। এই সেন্ট্রামের পৃষ্ঠ পার্শ্বদেশ থেকে, অর্থাৎ পশ্চেরিয়র ল্যাটারাল পজিশন মানে পৃষ্ঠদেশ আর পার্শ্বদেশ যেখানে মিলিত হয়েছে, সেখান থেকে হাড়ের শক্ত ও খাটো গঠন বের হয়ে এসেছে। এরা পেছনের দিকে বর্ধিত হয়ে এসে আর্চকে সেন্ট্রামের সাথে সংযুক্ত হতে সহায়তা করেছে। এই যে পেছনে বর্ধিত শক্ত ও খাটো গঠন, সেটিকে বলা হয় পেডিকল। প্রতিটা পেডিকলের সাথে আবার একটি করে হাড়ের প্লেট সংযুক্ত হয়েছে, যারা তির্যকভাবে অবস্থিত এবং ঢালু হয়ে নিচের দিকে নেমে গেছে। এই প্লেটগুলোকে বলা হয় লেমিনা। লেমিনা দুটি মিলিত হয়ে নিচের দিকে একটা প্রসেস ফর্ম করেছে, যেটিকে বলা হয় স্পাইনাস প্রসেস। প্রসেস মানে হচ্ছে বর্ধিত গঠন। এই বর্ধিত গঠনটিকে স্পাইন বা কাটার মতো দেখা যায় বলে একে বলা হয় স্পাইনাস প্রসেস। এদিকে আবার পেডিকল আর লেমিনার সংযোগস্থল থেকে পার্শ্ব বরাবর প্রসেস বের হয়ে এসেছে, যেগুলোকে বলা হয় ট্রান্সভার্স প্রসেস। ট্রান্সভার্স মানে প্রস্থ বরাবর বা আড়াআড়ি। এবার তাহলে ট্রান্সভার্স প্রসেস, লেমিনা এবং স্পাইনাস প্রসেসকে আরেকটু সুন্দরভাবে সংজ্ঞায়ন করা যায়। ট্রান্সভার্স প্রসেস হলো উভয় পাশে পেডিকল এবং লেমিনার সংযোগস্থল থেকে উত্থিত পার্শ্বীয় প্রবর্ধন, আর লেমিনা হলো উভয় পাশে ট্রান্সভার্স ও স্পাইনাস প্রসেসের মাঝখানে অবস্থিত চৌড়া, চাপা, তির্যক ও ঢালু প্লেটের মতো অস্থি। আর স্পাইনাস প্রসেস হলো দুই লেমিনির সংযোগস্থল থেকে একটি পশ্চাৎ মধ্যরেখীয় প্রবর্ধন, যা নিম্নমুখে প্রসারিত হয়ে আছে। কশেরুকার এতটুকু গঠনই কিন্তু যথেষ্ট না। মেরুদণ্ড গঠন করতে গেলে একটি কশেরুকার সাথে আরেকটি কশেরুকার সংযোগ বা আর্টিকুলেশন প্রয়োজন। তাই তো এই লেমিনা এবং পেডিকলের সংযোগস্থল থেকে বেরিয়ে এসেছে আর্টিকুলার প্রসেস। উপরের দিকের আর্টিকুলার প্রসেসকে বলা হয় সুপিরিয়র আর্টিকুলার প্রসেস। সুপিরিয়র মানে উপরে, আর নিচের দিকের আর্টিকুলার প্রসেসকে বলা হয় ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। ইনফিরিয়র মানে হচ্ছে নিচে, আর আর্টিকুলার প্রসেস মানে এমন একটি প্রবর্ধন যা আর্টিকুলেশন বা একটি কশেরুকার সাথে অন্য কশেরুকার সংযোগ স্থাপনে সহায়তা করে। অর্থাৎ আর্টিকুলেশন মানে হচ্ছে সংযোগ স্থাপন। তো একটি কশেরুকার সুপিরিয়র আর্টিকুলার প্রসেস তার পূর্বের কশেরুকার ইনফিরিয়র আর্টিকুলার প্রসেসের সাথে, এবং সেই কশেরুকার ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস তার পরবর্তী কশেরুকার সুপিরিয়র আর্টিকুলার প্রসেসের সাথে সংযুক্ত হয়। এভাবে কশেরুকাগুলোর মধ্যে সংযোগ স্থাপন হয়ে অবশেষে মেরুদণ্ড গঠিত হয়। পেডিকলের উপরে এবং নিচে রয়েছে সুপিরিয়র ভার্টিব্রাল নচ এবং ইনফিরিয়র ভার্টিব্রাল নচ। নচ মানে হচ্ছে খাঁজ। যখন একটি কশেরুকা আরেকটি কশেরুকার সাথে আর্টিকুলার প্রসেসের মাধ্যমে যুক্ত হয়, তখন এই নচগুলোও মিলিত হয় এবং এই অর্ধবৃত্তাকার নচগুলো মিলিত হয়ে ইন্টারভার্টিব্রাল ফোরামেন গঠন করে। ফোরামেন মানে হচ্ছে ছিদ্র, আর ইন্টার মিনস ইন বিটুইন টু, আর ভার্টিব্রা মানে হচ্ছে কশেরুকা। মানে দুটি কশেরুকার মাঝখানে যে ছিদ্রপথ বা দুটি ভার্টিব্রার মাঝখানে যে ছিদ্রপথ, সেটিকে বলা হয় ইন্টারভার্টিব্রাল ফোরামেন। কশেরুকার আরও একটি ছিদ্রপথ আছে, যেটিকে বলা হয় ভার্টিব্রাল ফোরামেন। এই বড় ছিদ্রটি সামনে সেন্ট্রাম, পেছনে আর্চ এবং পাশে পেডিকল নির্মিত। একটা কশেরুকার ওপর আরেকটি কশেরুকা বসে গেলে এই ভার্টিব্রাল ফোরামেনগুলো মিলিত হয়ে ভার্টিব্রাল ক্যানেল ফর্ম করে ফেলে। আমাদের স্নায়ুতন্ত্রকে প্রথমত দুই ভাগে ভাগ করা যায়, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্র। দেহের লম্ব অক্ষ বরাবর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অবস্থিত, আর এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কিছু স্নায়ু বের হয়ে আমাদের সারা দেহে ছড়িয়ে গেছে,
যেগুলোকে বলা হয় প্রান্তীয় স্নায়ুতন্ত্র। আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবার দুটি অংশ রয়েছে, মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ড বা সুষুম্নাকাণ্ড। পুরো স্নায়ুতন্ত্রকে ঘিরে রেখেছে যে পর্দা, সেটিকে বলা হয় মেনিনজেস। মেনিনজেস সহ এই স্পাইনাল কর্ড ভার্টিব্রাল ক্যানেলের মধ্যে সুরক্ষিত অবস্থায় থাকে, আর প্রান্তীয় স্নায়ুতন্ত্রের স্নায়ুগুলো বের হয় এই ইন্টারভার্টিব্রাল ফোরামেনের মধ্য দিয়ে। আজকে এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। আমি মোহাম্মদ তহিদুল ইসলাম ইমন। সামনে আরও অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি আমি মেহেদি ইসলাম হৃদয় তোমাদের সাথে আলোচনা করতে জুওলজির বা প্রাণীবিজ্ঞানের সপ্তম অধ্যায় চলন ও অঙ্গচলনার নিয়ে। আমি আছি তোমাদের সাথে মেহেদি ইসলাম হৃদয়, ঢাকা মেডিকেল কলেজ, ও আমাকে সহযোগিতা করেছে ফারিয়া তাসিন সাবা। তাহলে আজকে আমরা যেটা জানবো, প্রথমে কঙ্কালতন্ত্র বলতে আমরা কি বুঝি। কঙ্কালতন্ত্র বলতে যেটা বোঝানো হয়, দেখো, ভ্রূণীয় মেসোরাম থেকে উদ্ভূত অস্থি ও তরুণাস্থি দিয়ে গঠিত যে তন্ত্র দেহের কাঠামো সৃষ্টি করে, পেশি সংযোজন করে, তাকে কঙ্কালতন্ত্র বলে। তাহলে কঙ্কালতন্ত্র, এই যে একটা ছবি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা কঙ্কালতন্ত্র ছবি। মানে এটা আমাদের মেসোডার্ম স্তর থেকে উৎপন্ন হচ্ছে এবং এটা অস্থি ও তরুণাস্থি দিয়ে তৈরি, এবং এটা আমাদের দেহের কাঠামোটা তৈরি করে দিচ্ছে, পেশিগুলোকে ধরে রাখছে। এই কারণে এই তন্ত্রটাকে আমরা বলছি কঙ্কালতন্ত্র। এখন আসো আমরা জানবো কঙ্কালতন্ত্রের কাজ কি কি। কঙ্কালতন্ত্রের কাজকে আমরা দুইটা ভাগে ভাগ করে নেব, একটা হচ্ছে যান্ত্রিক আর একটা হলো শারীরবৃত্তীয় কাজ। তাহলে আসো এখন জেনে নেই যান্ত্রিক কাজ কি কি। ওর যান্ত্রিক কাজ প্রথমত আমাদের দেহের কাঠামোটা তৈরি করে দেওয়া, তার মানে দেহের কাঠামো তৈরি করার জন্য এই কঙ্কালতন্ত্র কাজ করে থাকে। দ্বিতীয়ত কাজ হচ্ছে সুরক্ষা প্রদান। এই যে আমাদের খুলি, মাথার খুলি, এর ভিতরে কি থাকে? ব্রেইন থাকে। তো এই মাথার খুলিটাকে আবদ্ধ রেখে এটাকে প্রোটেক্ট করা বা এটাকে সুরক্ষা দেওয়ার কাজই হলো এই কঙ্কালতন্ত্রের কাজ। সংযোগতল সৃষ্টি পেশির জন্য, তার মানে পেশিকে, এই যে দেখো এখানে একটা কঙ্কাল এবং এখানে ওর পেশিগুলো যুক্ত আছে, তার মানে এই কঙ্কালতন্ত্রের এই অস্থিগুলো পেশিগুলোকে ধরে রাখতে সাহায্য করে। তারপরে হচ্ছে চলাচল করতে, এই যে আমরা হাঁটাচলা করি, দৌড়াদৌড়ি করি, প্রত্যেকটা কাজের জন্য আমাদের এই কঙ্কালতন্ত্র দায়ী থাকে। এবং এই কঙ্কালতন্ত্র আমাদের দেহের ভার বহন করতে সাহায্য করে। আমরা অনেক ভারী বস্তু আমাদের মাথার উপরে বা আমাদের কাঁধে নিয়ে আমরা অনেক সময় চলাচল করি, তো এই যে ভার বহনের কাজটা এটা করে থাকে আমাদের এই কঙ্কালতন্ত্র। তাহলে এবার আসো আমরা জেনে নিই শারীরবৃত্তীয় কাজগুলো কি কি। তো প্রথমত রক্তকণিকা উৎপাদন, অস্থিমজ্জা থেকে রক্তকণিকা উৎপাদন করাই হলো এর প্রধান কাজ। তাহলে এই যে দেখো, এটা একটা অস্থির ভিতরে নরম যে অংশটা থাকে সেটা হচ্ছে অস্থিমজ্জা। এই অস্থিমজ্জাতে বিশেষ এক ধরনের কোষ থাকে, নাম হলো স্টেম কোষ। এই স্টেম কোষ থেকে এই যে বিভিন্ন ধরনের রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা, শ্বেত রক্তকণিকা, এগুলো তৈরি হয়ে থাকে। আচ্ছা, শ্রবণে, কানের অস্থিসমূহ আমাদেরকে শ্রবণে সাহায্য করে থাকে। এই যে দেখো কানের অস্থিসমূহ এগুলো থাকে, এগুলো আমাদেরকে কানের ভিতরে থাকে এবং ওরা কম্পনের মাধ্যমে এরা শব্দ সৃষ্টি করে আমাদের কোনো একটা কিছু শুনতে এটা সাহায্য করে থাকে। এবং এর ভিতরে বিভিন্ন খনিজ লবণ সঞ্চিত থাকে, যেমন ক্যালসিয়াম, ফসফরাস, এই খনিজ লবণগুলা ওর ভিতরে সঞ্চিত থাকে। হরমোনাল নিয়ন্ত্রণ, অস্টিওক্যালসিন হরমোন খরিত হয় যা চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করে। তার মানে ওর ভিতর থেকে একটা হরমোন বের হয়, নাম হচ্ছে অস্টিওক্যালসিন। এই হরমোনটা চর্বির পরিমাণকে নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে এবার আসো আমরা জেনে নিই কঙ্কালতন্ত্রের উপাদানগুলো কি কি। তাহলে কঙ্কালতন্ত্রের প্রথম উপাদান হচ্ছে অস্থি, সুদৃঢ় যোজক টিস্যু যা ক্যালসিয়াম লবণ দিয়ে গঠিত হয়। তার মানে এই অস্থির ভিতরে কি থাকে? ক্যালসিয়ামের লবণ থাকে, যার কারণে ও অনেক শক্ত ও মজবুত হয়ে থাকে। তারপরে হচ্ছে তরুণাস্থি, ক্যালসিয়ামহীন স্থিতিস্থাপক যোজক টিস্যু। তার মানে তরুণাস্থিতে ক্যালসিয়াম থাকে না, এই কারণে এটা কিছুটা নরম হয়ে থাকে। তো এই তরুণাস্থিটা কোথায় থাকে? এই যে দুইটা অস্থির মাঝখানে এই তরুণাস্থিটা অবস্থান করে। তারপরে হচ্ছে এই লিগামেন্ট কি? শ্বেত স্থিতিস্থাপক বন্ধনী যা দুটি অস্থিকে যুক্ত রাখে।
তাহলে এই যে লিগামেন্টটা, এই সাদা অংশটা লিগামেন্ট, এই লিগামেন্টটা কি করে, দুটি অস্থিকে ধরে রাখতে সাহায্য করে এই লিগামেন্ট। এরপর আসো টেন্ডন। তাহলে টেন্ডনটা কি? টেন্ডন হলো ঘন, মজবুত ও অস্থিতিস্থাপক বন্ধনী যা পেশিকে অস্থির সাথে যুক্ত করে। তাহলে এটা দেখো অস্থি আমাদের, এটা হচ্ছে এখানে পেশি। তাহলে এই পেশিকে অস্থির সাথে যুক্ত করার জন্য এই টেন্ডন থাকে। তার মানে পেশিটা ডিরেক্টলি অস্থির সাথে যুক্ত হতে পারে না, সে টেন্ডনের মাধ্যমে যুক্ত হয়ে থাকে। দেন হচ্ছে অস্থি সন্ধি। একটি অস্থি অন্য অস্থির সাথে যে সন্ধিস্থল গঠন করে। তার মানে এই যে এখানে একটা অস্থি দেখছো, এখানে একটা অস্থি দেখছো, এদের মাঝখানে যে জয়েন্ট হয় বা বাংলায় আমরা যেটাকে বলি সন্ধি, এটাকেই আমরা বলছি অস্থি সন্ধি। তাহলে এখানে দেখো এই যে বিভিন্ন অস্থি সন্ধিগুলো, এখানে একটা অস্থি সন্ধি আছে, এখানে অস্থি সন্ধি আছে। আমাদের দেহের সমগ্র অঞ্চলে বিভিন্ন অস্থি সন্ধি অবস্থান করে। এবার আমরা জানবো অস্থিমজ্জা নিয়ে। তাহলে তোমরা অলরেডি একটা কথা বুঝে গেছো যে অস্থিমজ্জা কোথায় থাকে, এটা অস্থির ভেতরে থাকে। তাহলে এটি কি? এক ধরনের স্পঞ্জি টিস্যু যা অস্থির ভেতরের গহ্বরে অবস্থান করে ও রক্তকণিকা তৈরি করতে ভূমিকা পালন করে। তার মানে ওর কাজ হচ্ছে স্পঞ্জি টিস্যু, এটা এক ধরনের, এটা অস্থির ভেতরের গহ্বরে অবস্থান করে এবং এটা রক্তকণিকা তৈরি করতে বিশেষ ভূমিকা পালন করে। তাহলে অস্থিমজ্জা কয় ধরনের? এটা মূলত দুই ধরনের। লাল অস্থিমজ্জা যা লোহিত রক্তকণিকা তৈরি করে এবং হলুদ অস্থিমজ্জা যা চর্বি ধারণ করে ও তৈরি করে। তাহলে দেখো এটা হচ্ছে লাল অস্থিমজ্জা এখানে থাকে যেটা আমাদের লোহিত রক্তকণিকা তৈরি করছে, এবং হলুদ অস্থিমজ্জা থাকে যেটা আমাদের এই যে চর্বিগুলোকে ধারণ করে। এই চর্বি ধারণ করার কারণে সে হলদে রং ধারণ করে থাকে। এখন আসো যে খাবারগুলো আমাদের অস্থিমজ্জাকে বৃদ্ধি করে, খাবারগুলো কি কি? লাল মাংস। আমরা যদি এই যে গরুর মাংসের যে লাল মাংসটা সেটা যদি গ্রহণ করি, সেটা আমাদের অস্থিমজ্জা বৃদ্ধি করতে পারবে। ফল ও সবুজ শাকসবজি এগুলো আমাদের অস্থিমজ্জাকে বৃদ্ধি করতে পারবে, এবং ডিমের কুসুম এটা আমাদের অস্থিমজ্জাকে বৃদ্ধি করতে পারে। আচ্ছা, কঙ্কালতন্ত্রের প্রধান ভাগ কি কি? তাহলে কঙ্কালতন্ত্রকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়, এবং এই কঙ্কালতন্ত্রের মোট 206টি অস্থি নিয়ে এটা গঠিত হয়। তাহলে দুটি ভাগে ভাগ করা হয়। কি কি ভাগ? একটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল। অক্ষীয় কঙ্কাল মানে এই যে অক্ষ বরাবর এই যে নীল অংশটা দেখতে পাচ্ছ, মাথার খুলি থেকে এই যে লম্বালম্বি এই অংশটা, নীল অংশ, এটাকে আমরা বলছি অক্ষীয় কঙ্কাল, কারণ এটা একটা অক্ষ বরাবর থাকছে। আর এই অক্ষীয় কঙ্কালের চারপাশে যা থাকে, এই যে হাত ও পা, এটাকে বলা হয় উপাঙ্গীয় কঙ্কাল। তো ইংলিশে যেটা আমরা বলি অ্যাপেন্ডিকুলার স্কেলেটন। তো দেখো অ্যাপেন্ডিকুলার স্কেলেটন কোনটা? এই যে নীল অংশগুলো আমাদের হাতের এবং আমাদের পায়ের কোমর থেকে এই যে পায়ের অংশগুলো, এগুলো হচ্ছে আমাদের উপাঙ্গীয় কঙ্কালের অংশ। এখন আসো মানব কঙ্কালতন্ত্র, এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব। তাহলে একটা হচ্ছে অক্ষীয় যেটা 80টি অস্থি নিয়ে গঠিত, এবং উপাঙ্গীয় যেটা 126টি অস্থি নিয়ে এটা গঠিত হয়ে থাকে। তাহলে এখন দেখো অক্ষীয় কঙ্কালকে আমরা কিভাবে ভাগ করতে পারি। একে আমরা প্রধানত তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে করটি, মাথায় যে মাথা এবং মুখমণ্ডল নিয়ে এই যে করটি, তারপরে থাকে মেরুদণ্ড, তারপরে থাকে বক্ষপিঞ্জর, আমাদের বক্ষের যে অস্থিগুলো থাকে। আর উপাঙ্গীয়টাকে আমরা ভাগ করতে পারি, দেখো বক্ষ অস্থি চক্র, এখানে 4টি অস্থি থাকে, এবং শ্রোণী অস্থি চক্র যেটা কোমরের দিকে থাকে, এখানে 2টি অস্থি থাকে। বাহু, আমাদের 2টি বাহুতে ডান বাহু ও বাম বাহু মিলে টোটাল 60টি অস্থি থাকে, এবং পায়ে 60টি অস্থি থাকে, 2 পা মিলিয়ে 60টি অস্থি থাকে। আচ্ছা, এই হচ্ছে আমাদের টোটাল কঙ্কাল তন্ত্রের ভাগ। তাহলে দেখো এখানে অক্ষীয় কঙ্কাল 80টি এবং উপাঙ্গীয় কঙ্কাল 126টি, মোট 206টি অস্থি নিয়ে আমাদের কঙ্কাল তন্ত্র গঠিত। এখানে বিভিন্ন অস্থির নাম আছে, আমরা গ্র্যাজুয়ালি প্রত্যেকটা অস্থি নিয়ে পড়ব। তাহলে আসো এবার অক্ষীয় কঙ্কাল নিয়ে। তাহলে অক্ষীয় কঙ্কাল বলতে আমরা কি বুঝি? যে অস্থিগুলো দেহের লম্ব অক্ষ বরাবর অবস্থান করে ও গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে ঢেকে রাখে তাকে অক্ষীয় কঙ্কাল বলে। তার মানে যেটা আমাদের দেহের লম্ব অক্ষ বরাবর অবস্থান করবে এবং গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে ঢেকে রাখে। তার মানে আমাদের গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন আমাদের মস্তিষ্ক, আমাদের হৃৎপিণ্ড, ফুসফুস, এই অংশগুলোকে সে ঢেকে রাখে, তাকেই আমরা অক্ষীয় কঙ্কাল বলি। তো দেখো এখানে অক্ষীয় কঙ্কালের অংশগুলো, এটা হচ্ছে করটি, এই পুরো অংশটা হচ্ছে করটি, এটা হচ্ছে বক্ষপিঞ্জর, এখানে হচ্ছে এটা মেরুদণ্ড, এই যে পিছনে আমাদের মেরুদণ্ডটা থাকে। তাহলে করটি কাকে প্রতিরক্ষা করছে? ও আমাদের ব্রেইনকে প্রতিরক্ষা করছে। এখানে বক্ষপিঞ্জরের ভিতরে কি থাকে? আমাদের হৃৎপিণ্ড থাকে, আমাদের ফুসফুস থাকে, এখানে মেরুদণ্ড আছে। তো এরা হচ্ছে আমাদের যে কিছু না কিছুকে প্রতিরক্ষা দিয়ে যাচ্ছে। এবার আসো আমরা করটি নিয়ে জানবো।
মুখমণ্ডলীয় অস্থি ও করটিকা মিলে করটি গঠিত হয়। তার মানে মুখমণ্ডলীয় অস্থি, এই যে মুখের অস্থি এবং মাথার যে এই যে করটিকা, এটা মিলে আমাদের করটি গঠিত হচ্ছে। আচ্ছা, তাহলে এবার আসো আমরা জানবো করটিকা বলতে কি বুঝি। আমরা তো এতক্ষণ জানলাম করটি, এখন আমরা জানবো করটিকা, যেটাকে ইংলিশে বলা হয় ক্র্যানিয়াম। যে অংশ মস্তিষ্ক আবৃত করে রাখে তাকে করটিকা বলে। যে অংশ মস্তিষ্ক আবৃত করে রাখে, তার মানে এই যে অংশটা, মুখের অংশ বাদ দিয়ে এই যে মাথার যে অংশটা, এটাকে আমরা বলি করটিকা। এটা আমাদের ব্রেইনকে বা আমাদের মস্তিষ্ককে সুরক্ষা দিয়ে রাখে। তাহলে এই করটিকাতে মোট কয়টি অস্থি থাকে? 8টি অস্থি থাকে। তাহলে আমরা 8টি অস্থি শিখে নিব। প্রথমত কপাল নির্মাণকারী অস্থিটাকে বলা হয় ফ্রন্টাল। এই যে দেখো সামনের যে এই অস্থিটা হলুদ অংশ করা, এটাকে আমরা বলছি ফ্রন্টাল অস্থি। এটা কয়টা থাকে? একটা থাকে। দেন চারকোনা প্যারাইটাল অস্থি থাকে। তাহলে চারকোনা প্যারাইটাল অস্থি কোনটা? এই যে চারকোনা, এটা প্যারাইটাল, তার মানে এটা ডান পাশে একটা থাকে, বাম পাশে আরেকটা থাকে, এভাবে করেও দুইটি থাকে। টেম্পোরাল অস্থি, টেম্পোরাল অস্থি কোনটা? এই যে কানের পাশে, কানকে ঘিরে এই যে অংশটা, এটা হচ্ছে টেম্পোরাল অস্থি। টেম্পোরাল অস্থি ডান পাশে একটা, বাম পাশে একটা, এই কারণে টেম্পোরাল অস্থি দুইটা থাকে। অক্সিপিটাল অস্থি, এটা একদম সবার পিছনে, আমাদের মাথার একদম পেছনের এই যে অস্থিটা দেখো সবুজ অংশ করা, এই অস্থিটাকে আমরা বলি অক্সিপিটাল। এটা কয়টা থাকে? একটা থাকে। ডানার মতো স্ফেনয়েড অস্থি থাকে, এই যে একটু বের হয়ে আছে, এটা হচ্ছে স্ফেনয়েড অস্থি। এই স্ফেনয়েড অস্থি একটা থাকে। এবং এই ফ্রন্টাল অস্থির ঠিক পেছনে একটা অস্থি থাকে, যেটাকে আমরা বলি এথময়েড। এটা হচ্ছে ছিদ্রালো, এই অস্থিটা অনেক ছিদ্রান্বিত থাকে, তো এই কারণে এটাকে বলা হয় ছিদ্রালো এথময়েড। এটাও ঠিক একটাই থাকে। এবং এটা কোথায় থাকে? এটা থাকে আমাদের ফ্রন্টালের পেছনে। আচ্ছা, এবার আসো মুখমণ্ডলীয় অস্থি। তাহলে মুখমণ্ডলীয় অস্থি টোটাল কতটি? টোটাল আমরা জানবো 14টি, কিন্তু এখন আমরা ইন্ডিভিজুয়ালি ওর কয়টা থাকে, প্রতি পাশে কয়টা করে থাকে, এভাবে করে আমরা জানবো। প্রথমত ম্যাক্সিলা, ম্যাক্সিলা অস্থি দুইটা থাকে। এটা হচ্ছে আমাদের মূলত গাল, আমরা যেটা বলি গালের অস্থিগুলো, এই যে এটা হচ্ছে ম্যাক্সিলা। খেয়াল করো, এই যে ম্যাক্সিলা, এই অংশটা হচ্ছে ম্যাক্সিলা, আমাদের গালের এই অংশটা আমরা বলি ম্যাক্সিলা। ঠিক আছে, তো এটা ডান পাশে একটা, বাম পাশে একটা, দুইটা থাকে। জাইগোমেটিক, জাইগোমেটিক দুইটা থাকে। এটা কোন অংশটা? আমাদের গালের উপরে যে উঁচু অংশটা হয়ে থাকে, এই যে এই জায়গাটা দেখো দুই পাশে নীল অংশটা, এটাকে বলি আমরা জাইগোমেটিক অস্থি। তাহলে ডান পাশে একটা জাইগোমেটিক, বাম পাশে একটা জাইগোমেটিক, এভাবে করে আমাদের দুইটা জাইগোমেটিক অস্থি থাকে। নেজাল অস্থি, নেজাল অস্থি মানে কি? নেজাল ওয়ার্ডটা আসছে নোজ থেকে, তার মানে নাক। এই যে নাকের এখানে দেখো দুইটা অস্থি, এখানে ডান পাশে একটা, বাম পাশে একটা, এদেরকে আমরা বলি নেজাল অস্থি। তার মানে এখানে একটা থাকে, এখানে একটা থাকে, দুইটা নেজাল অস্থি থাকে। ল্যাক্রিমাল অস্থি, তাহলে এটা কয়টা থাকবে? এটাও দুইটা থাকে। ল্যাক্রিমাল অস্থি দুইটা থাকে। এই যে দেখো ভিতরের দিকে একটা অস্থি থাকে, এখানের ভেতরের দিকে আরেকটা থাকে, তার মানে এখানে একটা, এখানে একটা, তাহলে এভাবে করে ল্যাক্রিমালটা থাকে। এটা চোখের ভেতরের দিকে একটু থাকে। এই ল্যাক্রিমাল অস্থিও দুইটা থাকে। প্যালেটাইন অস্থি, ঠিক আছে, তো প্যালেটাইন অস্থিটা কোথায়? দেখো এই যে ভিতরের দিকে আমাদের একটা প্যালেটাইন অস্থি থাকে, এটা হচ্ছে আমাদের তালু, আমাদের তালু গঠন করে এই প্যালেটাইন। আমরা যে বলি ঊর্ধ্ব তালু, আমরা জিহ্বা যে উপরের অংশে লাগাই যে তালুটা, সেটাকে আমরা বলি প্যালেটাইন অস্থি। সেটা আমাদের প্যালেটাইন অস্থি গঠন করে দেয় আমাদের তালুটা। আচ্ছা, ইনফেরিয়র নাজাল কঙ্কা, এই যে ইনফেরিয়র নাজাল কঙ্কাটা হচ্ছে নাকের ভেতরের দিকে, এই যে এই অংশটা দেখো দুই পাশে, এই যে এটা হচ্ছে ইনফেরিয়র নাজাল কঙ্কা। ইনফেরিয়র মানে হচ্ছে নিচের দিকে থাকে, নাকের একটু নিচের দিকে নরম দুইটা অস্থি থাকে, এদেরকে বলা হয় ইনফেরিয়র নাজাল কঙ্কা। এটাও দুই পাশে দুইটি করে, একটি করে দুইটি থাকে মোট। ম্যান্ডিবল, ম্যান্ডিবল আমরা সবাই চিনি, এই যে চোয়ালের এই যে এখানে এই পুরো অস্থিটাকে, এই পুরো অস্থিটাকে আমরা কি বলি? ম্যান্ডিবল বলি। এটা আমাদের খাদ্য চাবানোর টাইমে এটা কিন্তু সাহায্য করে, এটা একটাই থাকে। এরপরে আসো ভোমার, তাহলে ভোমারটাও একটা থাকে, ঠিক এই যে দেখো পেছনে, নাকের একদম ঠিক পেছনের দিকে ভেতরে, এটা একটু ভেতরের দিকে ঢোকানো থাকে, এই অস্থিটাও একটা থাকে, এটা হচ্ছে ভোমার, একটি থাকে। এভাবে করে তুমি হিসেব করে দেখো, মোট মুখমণ্ডলে মোট 14টি অস্থি অবস্থান করছে। আচ্ছা, এখন আসো কর্ণাস্থি নিয়ে। তার মানে কর্ণাস্থি মানে কি? আমাদের কানে প্রতি পাশে, আমাদের যে দুইটা কান, প্রতিটা কানে 3টি করে মোট 6টি অস্থি থাকে। তার মানে একটি কানে কয়টি অস্থি থাকবে? 3টি অস্থি থাকবে। আচ্ছা, অস্থিগুলো কি কি আমরা এটা জানবো। তাহলে
একটা অস্থি হচ্ছে ম্যালিয়াস, এটা দেখতে কিছুটা হাতুড়ির মতো এরকম। তারপরে থাকে ইনকাস, এটা হচ্ছে ইনকাস। ওকে, এটা হচ্ছে ইনকাস থাকে, ম্যালিয়াসের সাথে ইনকাসটা লাগানো থাকে এবং ইনকাসের সাথে এই স্ট্যাপিসটা লাগানো থাকে। তাহলে ম্যালিয়াস, ইনকাস, স্ট্যাপিস, এই যে তিনটা অস্থি, এই তিনটা অস্থি আমাদের প্রতি পাশে একটা কানে থাকে। তাহলে আমাদের দুইটা কানে দুইটা ম্যালিয়াস থাকবে, দুইটা ইনকাস থাকবে এবং দুইটা স্ট্যাপিস থাকবে। ঠিক আছে, তো এভাবে করে কর্ণাস্থিতে আমরা দেখতে পাচ্ছি কানের অস্থির মধ্যে টোটাল 6টা অস্থি, ম্যালিয়াস, ইনকাস, স্ট্যাপিস, প্রতি পাশে একটি করে, দুই পাশে দুইটি করে এভাবে থাকে। এটাকে মনে রাখার ছন্দটা কি? MIS, মিস, মিস দিয়ে মনে রাখতে পারো, ম্যালিয়াস, ইনকাস, স্ট্যাপিস। আচ্ছা, স্ট্যাপিস নিয়ে একটা বিশেষ যে কথা সেটা হচ্ছে এটা সবচেয়ে ছোট অস্থি স্ট্যাপিস। এবার আসো আমরা একটা ব্যতিক্রম একটা অস্থি নিয়ে জানবো যেটার নাম হাইওয়েড অস্থি। সো হাইওয়েড অস্থিটা কি? একমাত্র অস্থি যার অন্য অস্থির সাথে কোনো ধরনের সংযোগ নাই। এই অস্থির অন্য কোনো অস্থির সাথে কোনো ধরনের সন্ধি গঠন হয় না বা জয়েন্ট তৈরি হয় না। দেখো, এই যে এটা হচ্ছে হাইওয়েড অস্থি, হাইওয়েড অস্থিটা ঠিক এই জায়গাটায় অবস্থান করে। ঠিক আছে, এখানে হচ্ছে হাইওয়েড অস্থিটা গলার এই অবস্থায় অবস্থান করছে। পেশি দ্বারা আটকানো ভাসমান অস্থি, এই হাইওয়েড অস্থিটা পেশি দ্বারা আটকানো থাকে। যেহেতু এই হাইওয়েড অস্থির সাথে কোনো ধরনের অস্থি যুক্ত থাকে না, ওর সাথে কি যুক্ত থাকে? পেশি যুক্ত থাকে। এবং খাদ্য গলাধকরণে, খাদ্য গিলতে আমাদের এই অস্থিটা উঠানামা করে। দেখবা গলার এই অংশটা আমাদের প্রায় উঠানামা করে, খাদ্য যখন আমরা গিলতে থাকি তখন এই অস্থিটা উঠানামা করে। এই কারণে এটাকে আমরা বলি হাইওয়েড অস্থি। এটার বডিতে 2 জোড়া কর্ণুয়া থাকে। এই যে দেখো, এটা হচ্ছে কর্ণুয়া, মানে একটা বর্ধিত অংশের মতো। এই যে দেখো, এইখানে একটা কর্ণুয়া, বড় কর্ণুয়া, এখানে একটা ছোট কর্ণুয়া, এই পাশেও সেম। তার মানে এই পাশে 1 জোড়া কর্ণুয়া আছে, এই পাশে 1 জোড়া কর্ণুয়া আছে, মোট 2 জোড়া কর্ণুয়া নিয়ে এইটা গঠিত। এবং এটা একটা ইউ আকৃতির অস্থি, এটা দেখতে দেখো ইউ আকৃতির মতো। তার মানে এই হাইওয়েড অস্থিটা কিরকম? ইউ আকৃতির। তাহলে এই যে বিশেষত্বটা হাইওয়েড অস্থি, এটা তোমরা খুব ভালো করে মাথায় রাখবে। আচ্ছা, এবার আসো মেরুদণ্ড বা ভার্টিব্রাল কলাম নিয়ে। তাহলে ভার্টিব্রাল কলামটা কি দিয়ে গঠিত? অ্যাটলাস থেকে ককটিক্স পর্যন্ত সুষুম্না কাণ্ডকে ঘিরে এক সারি কশেরুকা নিয়ে অস্থিময় ও নমনীয় গঠনকে মেরুদণ্ড বলে। তার মানে অ্যাটলাস থেকে একদম ককটিক্স পর্যন্ত, খেয়াল করো এখানে একদম শুরুর যেটা সেটাকে আমরা বলছি অ্যাটলাস, এবং একদম শেষে যেটা সেটাকে আমরা বলছি ককটিক্স। তার মানে এই অ্যাটলাস থেকে ককটিক্স পর্যন্ত পুরো অংশটাকে আমরা মেরুদণ্ড বলি। এই মেরুদণ্ডের কাজ হচ্ছে আমাদের এই সুষুম্না কাণ্ডকে ঘিরে রাখা, সুষুম্না কাণ্ডকে ঘিরে এটা সুষুম্না কাণ্ডকে রক্ষা দেয়, সুরক্ষা দিচ্ছে। আচ্ছা, এটার দৈর্ঘ্য কত মেরুদণ্ডের? পুরুষে এটার দৈর্ঘ্য হচ্ছে 71 সেন্টিমিটার এবং নারী দেহে এটার দৈর্ঘ্য হচ্ছে 61 সেন্টিমিটার। মেরুদণ্ডে টোটাল 4টি বক্র থাকে। তাহলে এই আগে তোমাদেরকে এটার দৈর্ঘ্যটা একটু মাথায় রাখতে হবে, এটা কিন্তু এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন এই মেরুদণ্ডে দেখো অনেকগুলো বক্র আছে, দেখছো এভাবে বাঁকা হয়ে আছে, এটা কিন্তু সোজা না। তাহলে ওর দেহে এখানে 4টি বক্র, 2টি প্রাইমারি বক্র। তার মানে প্রাইমারি বক্র বলতে কি বোঝানো হচ্ছে? যা জন্ম থেকে ছিল, যেটা তার জন্ম থেকে ছিল, এবং 2টি সেকেন্ডারি বক্র যা তার জন্মের পর গঠিত হয়। তার মানে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাইমারি বক্র, এগুলো হচ্ছে প্রাইমারি বক্র। এই যে এই বক্র এবং এই পাশের বক্র, এটাকে বলছি প্রাইমারি বক্র, এটা জন্মের শুরু থেকে ছিল। এবং জন্মের পরে 2টি সেকেন্ডারি বক্র হয়। এই যে এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি বক্র, এই যে সেকেন্ডারি বক্র দেখছো, এটা হচ্ছে সেকেন্ডারি বক্র, এই বক্রটাকে আমরা বলছি সেকেন্ডারি। তার মানে এটা হচ্ছে জন্মের পরে গঠিত হয়েছে। তো দেখো এটা হচ্ছে জন্মের সময় তোমার এই বক্রটা ছিল, প্রাইমারি বক্র এভাবে ছিল, কিন্তু জন্মের পরে তোমার বক্রটা এমন হয়ে গেছে। তাহলে এটাই ছিল আমাদের আজকের ক্লাসের মূল টপিক। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা এটা ভালো করে পড়বে, এটার গঠন বিস্তারিত নিয়ে তোমরা জানবে। তাহলে আগামী ভিডিওর জন্য সবাইকে শুভকামনা রইল। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফিজ। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি আমি মেহেদী ইসলাম হৃদয়, ঢাকা মেডিকেল কলেজ, তোমাদের সাথে আলোচনা করতে এই চলন ও অঙ্গচলনা এই অধ্যায়ে দ্বিতীয় ভিডিও নিয়ে। তাহলে চলো আর দেরি না করে আমরা মূল আলোচনা পর্বে
চলে যাই। আমরা আজকে যেটা জানবো সেটা হচ্ছে কশেরুকার প্রকারভেদগুলো কি কি, কয় ধরনের কশেরুকা আমরা দেখতে পাই। সেটা হলো অবস্থান অনুযায়ী কশেরুকাগুলোকে নিম্নোক্ত 5টি অঞ্চলে আমরা ভাগ করতে পারি। তাহলে কি কি দেখো এখানে, সার্ভাইকাল কশেরুকা। সার্ভাইকাল কশেরুকা হচ্ছে টোটাল 60টি থাকে। সার্ভাইকাল কশেরুকা এটা কোথায় থাকে, গ্রীবাদেশীয় বা বাংলায় যেটা আমরা বলি গ্রীবাদেশীয় কশেরুকা, এটা থাকে আমাদের ঘাড় অঞ্চলে, ঘাড়ের যে অঞ্চলটা সেখানে থাকে, এবং সেখানে 60টি কশেরুকা থাকে। এবং মূলত সার্ভাইকাল কশেরুকাটা দেখতে এরকম হয়। আচ্ছা, তারপরে যেটা থাকে সেটা হলো থোরাসিক কশেরুকা, বা বাংলায় আমরা যেটাকে বলি বক্ষ দেশীয় কশেরুকা, মানে এটা বক্ষ অঞ্চলে অবস্থান করে। তাহলে এটা হচ্ছে থোরাসিক কশেরুকা, এবং এটা কয়টা থাকে, 12টা থাকে। এবং এই থোরাসিক কশেরুকাটা দেখতে অনেকটা ঠিক এরকমই। লাম্বার কশেরুকা। লাম্বার কশেরুকা কি, লাম্বার কশেরুকা হচ্ছে যে এটা আমাদের ঠিক বক্ষের নিচে কোমরের একটু উপরের অঞ্চলটা, এটা থাকে কোটি দেশীয় অঞ্চলে এটার অবস্থান করে। এবং এইখানে এই লাম্বার কশেরুকার সংখ্যা কতটি, 5টি। তাহলে দেখো এটা হচ্ছে একটা লাম্বার কশেরুকা গঠন। তাহলে তুমি দেখো প্রত্যেকটা কশেরুকার গঠন কিন্তু একজন আরেকজন থেকে আলাদা। এরপরে দেখো স্যাক্রাল বা শ্রোণী দেশীয়, বাংলায় যেটাকে আমরা বলছি শ্রোণী দেশীয় কশেরুকা, ইংলিশে আমরা বলছি স্যাক্রাল ভার্টিব্রেই। সো স্যাক্রাল কশেরুকা এটা কয়টা থাকে, একটা, মানে 5টা মিলে। শুরুতে যখন আমরা শিশু অবস্থায় থাকি তখন এটা 5টা থাকে, কিন্তু পরে এই 5টা একীভূত হয়ে একসাথে হয়ে একটি স্যাক্রাম গঠন করে। এবং তারপরে দেখো কক্কিজিয়াল, বাংলায় আমরা যেটাকে বলছি পুচ্ছ দেশীয় কশেরুকা, তাহলে এটার ইংলিশে আমরা কি বলছি, কক্কিজিয়াল ভার্টিব্রেই। তাহলে এটা হচ্ছে একটি থাকে, এবং এখানে কয়টি একীভূত হয়, 4টি মিলে একটা কক্কিক্সে পরিণত হয়ে যায়। তার মানে এটা হচ্ছে, আমরা জানি যে শিশু অবস্থায় 4টি থাকে, পরিণত বয়স হলে সে এই 4টা মিলে এই একটা কক্কিক্সে পরিণত হয়ে যায়। তাহলে এই হলো মোট 26টা হলো একটা পূর্ণবয়স্ক প্রাপ্তবয়স্ক মানুষের, তার মোট 26টা কশেরুকা থাকে। তাহলে আমরা যে বলি 33টা কশেরুকা, কেন 33টা বলি, কারণ ওই যে শিশুদের তোমার হচ্ছে তখন ওদের 5টা থাকে, এখানে 4টা থাকে, এগুলো যোগ করে কিন্তু 33টা হয়। কিন্তু একটা প্রাপ্তবয়স্কের এই 5টা এবং এখানে 4টা মিলে একটা একটা হয়ে যায়, এই কারণে তারটা কমে গিয়ে 26টা হয়। তাহলে দেখো এখানে আমি একটা কথা লিখে রেখেছি, পরিণত বয়সে সেক্রাল কশেরুকাগুলো একীভূত হয়ে সেক্রাম এবং কক্কিজিয়াল গুলো কক্কিক্স গঠন করে। ফলে সর্বমোট কশেরুকার সংখ্যা কমে 26টি হয়ে যায়। তাহলে শুরুতে ছিল 33টি, এখন এটা কমে গিয়ে 26টি হয়ে গেল। তাহলে এবার আমরা জানবো আদর্শ কশেরুকার গঠন কি। একটা আদর্শ কশেরুকার প্রধান অংশ দুইটি। তাহলে প্রথম অংশটা হলো সেন্ট্রাম অথবা ভার্টিব্রাল বডি, এবং দ্বিতীয় অংশ হলো ভার্টিব্রাল আর্চ। তাহলে আমরা একটা আদর্শ কশেরুকার কয়টি অংশ পাবো, দুইটি অংশ, একটা সেন্ট্রাম অথবা ভার্টিব্রাল বডি এবং দ্বিতীয়টি হচ্ছে ভার্টিব্রাল আর্চ। তাহলে এবার আমরা জানবো আগে সেন্ট্রাম বলতে আমরা আসলে কি বুঝি। সেন্ট্রাম হলো কশেরুকার বৃহত্তম ও সম্মুখ অংশ, তার মানে সামনের একটা অংশ এবং সবচেয়ে আকারে সবচেয়ে বৃহত্তম। তাহলে এটা দেখো, এটা হলো একটা সেন্ট্রাম। তাহলে সেন্ট্রামটা হচ্ছে এই যে এতটুকু, এই লম্বা চওড়া এই অংশটাকে আমরা বলি সেন্ট্রাম। এরপরে দেখো কোমলাস্থি নির্মিত আন্তঃকশেরুকীয় চাকতি এর মাধ্যমে পরস্পর যুক্ত থাকে। তাহলে এই যে একটা সেন্ট্রাম আরেকটা সেন্ট্রামের সাথে সে কিসের মাধ্যমে যুক্ত থাকে, আন্তঃকশেরুকীয় চাকতি, বা ইংলিশে আমরা যেটাকে বলছি ইন্টারভার্টিব্রাল ডিস্ক, এটার মাধ্যমে দুইটা সেন্ট্রাম পরস্পর যুক্ত থাকে। এবং এই আন্তঃকশেরুকীয় চাকতি কি দিয়ে তৈরি, এটা কোমলাস্থি, বা আমরা যদি আরেকটা কথাই বলি তরুণাস্থি দিয়ে এটা তৈরি। তাহলে এখানে দেখো এটা একটা কশেরুকা, এখানে আর এখানে একটা কশেরুকা, ওদের মাঝে যে এই নীল অংশটা দেখতে পাচ্ছ এটাই হলো আন্তঃকশেরুকীয় চাকতি। এটা থেকে কি দরকার, এটা থাকার প্রয়োজনীয়তাটা কি, এটা হচ্ছে চাপ প্রতিরোধ করে। এই যে একটা কশেরুকা থেকে আরেকটা কশেরুকার যে চাপটা পড়বে এই চাপটাকে সে কমিয়ে দেয়, শোষণ করে দেয় এবং ওদের ঘর্ষণটাকে প্রতিরোধ করে। আচ্ছা, তাহলে এটা যদি সেন্ট্রাম হয় তাহলে আমরা এবার জানবো ভার্টিব্রাল আর্চ বলতে কি বুঝি। আচ্ছা, ভার্টিব্রাল আর্চ হচ্ছে সেন্ট্রামের পশ্চাৎ দিকে রিং এর মতো গঠন। তার মানে এই যে দেখো এখানে কালারফুল এই অংশটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভার্টিব্রাল আর্চ, মানে এটা তো সেন্ট্রাম, এই সেন্ট্রামের পরের পুরো অংশটাকে আমরা কি বলি, ভার্টিব্রাল আর্চ বলি। আচ্ছা, এই আর্চে বিভিন্ন অংশ থাকে, তাহলে অংশগুলো কি কি, প্রথমত হলো পেডিকল, কশেরুকার দেহ ও আর্চকে সংযোগ করে। তার মানে এটা হচ্ছে পেডিকল। কোন অংশটা দেখো, এই যে এই অংশটা হচ্ছে আমাদের পেডিকল।
পেডিকেলটা কি করছে, এই যে এই আর্চ এবং এখানে সেন্ট্রাম, এই দুইটা অংশকে সংযোগ করছে এই পেডিকেল। তার মানে এখানে একটা পেডিকেল এবং এইখানে একটা পেডিকেল দেখা যাচ্ছে। তাহলে এই ছোট অংশটাকে আমরা বলি পেডিকেল, যেটা সংযোগ করে। তারপরে আসো ট্রান্সভার্স প্রসেস। ট্রান্সভার্স প্রসেসটা কি, পেডিকেলের পাশ থেকে কোনাকুনি প্রবর্ধন বা বর্ধিত অংশ। তার মানে ট্রান্সভার্স প্রসেস হচ্ছে এই যে এই দিকে দেখো, এই যে দুই পাশে এখানে ট্রান্সভার্স প্রসেস দেখা যাচ্ছে, এটাকে আমরা এই যে কোনাকুনি আড়াআড়ি ভাবে একটা বর্ধিত একটা অংশ দেখা যাচ্ছে, এটাকে আমরা বলি কি ট্রান্সভার্স প্রসেস। আচ্ছা, তারপরে আসো স্পাইনাস প্রসেস। স্পাইনাস প্রসেসটা কি, কশেরুকার পেছনের দিকে নিম্নমুখী যে বর্ধিত অংশ তাকে স্পাইনাস প্রসেস বলে। এই যে পেছনের দিকে এই যে দেখো একটা সূচালো কাটার মতো, স্পাইনাস মানে এই কথাটা আসছে কোথা থেকে, স্পাইন থেকে, মানে কাটা। এই স্পাইনাস প্রসেস হচ্ছে সেই কাটার মতো যে অংশটা বের হয়ে থাকে বাইরে, সেটাকে আমরা বলছি স্পাইনাস প্রসেস। এটা নিম্নমুখী থাকে এবং ও কশেরুকার পেছনের দিকে থাকে। এখন আসলে ল্যামিনা বলতে আমরা কি বুঝি? ল্যামিনা হলো ট্রান্সভার্স ও স্পাইনাস প্রসেসের মাঝে যে চওড়া ও চাপা অংশ থাকে। তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের ট্রান্সভার্স প্রসেস আর এটা হচ্ছে স্পাইনাস প্রসেস। এই স্পাইনাস এবং ট্রান্সভার্সের মাঝে এই যে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে, এই অংশটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ল্যামিনা, মানে এই চওড়া জায়গাটাকে ল্যামিনা বলি। আবার এই যে এটাও দেখো, এই অংশটাকে আমরা কি বলি? ল্যামিনা বলি, কারণ এটা ট্রান্সভার্স এবং স্পাইনাস প্রসেসের মাঝখানে। আচ্ছা, প্রসেস কথাটা এখানে বারবার কেন আসছে? মনে রাখবা, প্রসেস কথাটা দিয়ে আমরা বোঝাই একটা বর্ধিত অংশ। এই যে দেখো, এখানে একটা বর্ধিত অংশ, এখানেও একটা বর্ধিত অংশ, এদেরকে আমরা বলি প্রসেস। আচ্ছা, এবার আসো আর্টিকুলার প্রসেস। তাহলে আর্টিকুলার প্রসেস কি এটা আমরা জানবো। ল্যামিনা ও পেডিকলের মধ্য থেকে, তাহলে আমরা এতক্ষণে জেনে এসেছি ল্যামিনা কি ও পেডিকল কি। এই ল্যামিনা ও পেডিকলের মধ্য থেকে উপরের দিকে বর্ধিত হওয়া অংশকে আমরা সুপিরিয়র আর্টিকুলার প্রসেস ও নিচের দিকে বর্ধিত হওয়া অংশকে আমরা ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস বলি। তার মানে আমরা এটা জানলাম যে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস কোনটা, যেটা উপরের দিকে বর্ধিত হয়ে থাকে, এবং নিচের দিকে যেটা বর্ধিত থাকে সেটাকে আমরা বলি ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস। তাহলে এখানে তোমরা যদি গঠনটা দেখতে পারো, তাহলে দেখো এই যে এটা হলো সুপিরিয়র আর্টিকুলার প্রসেস। এই যে লাল অংশটা দেখা যাচ্ছে একটা বর্ধিত অংশ, এটা উপরের দিকে মুখ করে থাকে, এই কারণে এটার নাম হয়ে গেছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস। এবং ঠিক তার নিচের দিকে দেখো, এই যে অংশটা, এখানেও একটা বর্ধিত অংশ থাকে, এটাকে বলা হয় ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস। কেন ইনফেরিয়র? কারণ এটা নিচে অবস্থান করে। তাহলে এভাবে গেল আমাদের সুপিরিয়র ও ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস। এবার আসো আর্টিকুলার প্রসেস দ্বারা একটি কশেরুকা অপর কশেরুকার সাথে অস্থি সন্ধি গঠন করে। তাহলে দেখো, এখানে একটা ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস, এটা আরেকটা সুপিরিয়র আরেকটা কশেরুকার ওর নিচের কশেরুকার সুপিরিয়র আর্টিকুলার প্রসেসের সাথে অস্থি সন্ধি গঠন করবে। তাহলে এখানে ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস, এখানে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস। এই ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস এবং সুপিরিয়র আর্টিকুলার প্রসেস ওরা একটা সন্ধি, অস্থি সন্ধি গঠন করে ফেললো। দেখছো, এইটাকে বলা হচ্ছে অস্থি সন্ধি। তার মানে এভাবে করে একটা ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস আর একটা সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, এরা দুইজন সন্ধি গঠন করে। আচ্ছা, এবার আমরা জানবো কশেরুকার ছিদ্রপথ ও নালী। তার মানে দুটি কশেরুকার মাঝে তাদের পেডিকলের মধ্যবর্তী খাঁজকে দেখো, ওদের দুটি কশেরুকার মধ্যবর্তী যে পেডিকলের মাঝে একটা খাঁজ দেখা যায়, এটাকে বলা হয় ইন্টারভার্টিব্রাল ফোরামেন। এর মধ্য দিয়ে সুষুম্না স্নায়ু, আমরা জানি যে স্পাইনাল নার্ভও আমরা বলে থাকি বা সুষুম্না স্নায়ু, এটা অতিক্রম করে। তাহলে এটা দেখো, এটা হচ্ছে দুইটা কশেরুকা, এদের মাঝখানে এই যে এটা হচ্ছে ওদের পেডিকল ছিল, এটা কশেরুকার সেন্ট্রাম, এখানে পেডিকল, এখানেও পেডিকল। দেখো, এই পেডিকলের মাঝখানে একটা গ্যাপ দেখা যাচ্ছে, একটা ছিদ্র দেখা যাচ্ছে, এটাকে বলি আমরা ইন্টারভার্টিব্রাল ফোরামেন। এই ইন্টারভার্টিব্রাল ফোরামেন দিয়ে আমাদের সুষুম্না স্নায়ু অতিক্রম করে। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো কশেরুকার সেন্ট্রামের পেছনে যে ছিদ্র থাকে, তাহলে এই যে সেন্ট্রামের পেছনে দেখো এই যে একটা ছিদ্র দেখা যাচ্ছে, এটাকে বলা হয় ভার্টিব্রাল ফোরামেন। বায়োলজির ভাষা এটা মাথায় রাখবা, ফোরামেন বলতে আমরা বুঝাই ছিদ্রকে, মানে যে কোনো ছিদ্র বলতে আমরা ফোরামেন বুঝি। আচ্ছা, তাহলে এবার দেখো সকল কশেরুকার, এই যে প্রত্যেকটা কশেরুকায় একটা করে ফোরামেন থাকে, তাহলে সকল কশেরুকার ফোরামেন গুলোকে যখন একত্র করা হয় তখন সেটাকে আমরা বলি ভার্টিব্রাল ক্যানেল। এটাকে কি বলি? ভার্টিব্রাল ক্যানেল। এর মধ্য দিয়ে সুষুম্না কাণ্ড সুরক্ষিত থাকে। তাহলে
তাহলে এই ভার্টিব্রাল ক্যানেলের মধ্য দিয়ে কি থাকে, সুষুম্না কাণ্ডটা পরিবাহিত হয় এবং এটা সুরক্ষিত থাকে। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের সেই ভার্টিব্রাল ক্যানেল এবং ওর ভিতরে কি থাকে, সুষুম্না কাণ্ড থাকে। তাহলে এটা দিয়ে সুষুম্না কাণ্ড পাস করছে, এই যে দেখো সুষুম্না কাণ্ডটা ওর ভেতর দিয়ে এভাবে করে পাস করছে। ঠিক আছে, তাহলে আমরা এটাও জেনে ফেললাম যে সুষুম্না কাণ্ড কি। আচ্ছা, এবার আসো অ্যাটলাস। এবার আমরা কিছু বিশেষ গ্রীবাদেশীয় কশেরুকা এবং থোরাসিক কশেরুকা, বিভিন্ন কশেরুকার ওদের বৈশিষ্ট্যগুলো নিয়ে জানবো। আচ্ছা, এখন অ্যাটলাস বা প্রথম সার্ভাইকাল কশেরুকা, এটার আরেকটা নাম আমরা বলি অ্যাটলাস। এটার শনাক্তকরণ বৈশিষ্ট্যগুলো কি কি, তুমি কিভাবে বুঝবা এটা অ্যাটলাস? শনাক্তকরণ, অস্থিটি দেখতে আংটির মতো। তার মানে এই অস্থিটা দেখতে দেখো একটা আংটির মতো মনে হচ্ছে, তাই না? মাঝখানে ছিদ্রটা অনেক বড় এবং এটা একটা দেখতে আংটির মতো। সেন্ট্রাম ও স্পাইনাস প্রসেস এখানে অনুপস্থিত। তার মানে এখানে দেখো পিছনে কোনো স্পাইনাস প্রসেস নাই, এখানে কোনো সামনে বড় আকারের কোনো সেন্ট্রামও এখানে থাকছে না। ভার্টিব্রাল ফোরামেন বেশ বড়, এই যে ওর যে ভার্টিব্রাল ফোরামেনটা দেখো অনেক বড়। একটু আগে আমরা যে আদর্শ কশেরুকা পড়ছিলাম সেটা থেকে এটা অনেকটাই বড়। এবং ট্রান্সভার্স প্রসেস বেশ বড় এবং ধমনী ছিদ্রযুক্ত। তার মানে তোমার হচ্ছে এখানে কি থাকবে, ট্রান্সভার্স ফোরামেন থাকবে। এই যে ট্রান্সভার্স প্রসেসে এখানে ছিদ্র থাকবে। নর্মালি কিন্তু ট্রান্সভার্স ফোরামেনে ছিদ্র থাকে না, কিন্তু এই গ্রীবাদেশীয় কশেরুকা বা সার্ভাইকাল কশেরুকায় ট্রান্সভার্স ফোরামেনে ছিদ্র থেকে থাকে। এবার আমরা জানবো দ্বিতীয় সার্ভাইকাল কশেরুকা বা এক্সিস নিয়ে। এটার আরেকটা নাম আমরা কি বলি, এক্সিস বলে থাকি। তাহলে দেখো এক্সিসের বৈশিষ্ট্য, এক্সিসটা দেখতে ঠিক এরকম হয়ে থাকে, দেখো ওর দেখতে এমন। তো এর শনাক্তকরণ বৈশিষ্ট্য ওকে আমরা কিভাবে চিনতে পারবো? সেন্ট্রামের সম্মুখ প্রান্তে লম্বা কনিক্যাল আকৃতির ওডন্টয়েড প্রসেস রয়েছে। তার মানে সেন্ট্রামের, ওর একদম সেন্ট্রামের সামনের দিকে এখানে একটা সুচালো লম্বা একটা অংশ থাকে যেটাকে বলা হয় ওডন্টয়েড প্রসেস। এই ওডন্টয়েড প্রসেসটা থাকে। আচ্ছা, এটা দেখেই আমরা কিন্তু এক্সিস এটা বুঝতে পারি। ভার্টিব্রাল ফোরামেন বড় ও ত্রিকোণাকার। তার মানে ওর ভার্টিব্রাল ফোরামেনটা বড় থাকে এবং ত্রিকোণাকার থাকে, তিন কোণাকার থাকে। স্পাইনাস প্রসেসটা বেশ বড়, চওড়া ও শীর্ষ দ্বিখণ্ডিত। দেখো এখানে ওর স্পাইনাস প্রসেসটা দুইটা খণ্ড আছে, দেখছো মাঝখান দিয়ে একটু ভাঙা। তো এটা হচ্ছে দুইটা খণ্ড থাকে, একটু চওড়া থাকে, একদম বেশি সুচালো থাকে না। আচ্ছা, তারপরে ওর ট্রান্সভার্স প্রসেসটা খাটো ও ভোতা। তার মানে দেখো ওর ট্রান্সভার্স প্রসেস, এই যে এখানে হচ্ছে ওর ট্রান্সভার্স প্রসেস দেখা যাচ্ছে, দেখছো ট্রান্সভার্স প্রসেসটা খুবই ছোট থাকে। আচ্ছা, এবং এটা অনেক ভোতা থাকে, ছোট এবং ভোতা থাকে। এবার আমরা লাম্বার বা কটিদেশীয় কশেরুকা ওর বৈশিষ্ট্যগুলো জানবো। তাহলে কটিদেশীয় কশেরুকার বৈশিষ্ট্য কি কি? ওর সেন্ট্রামটা আকারে অনেক বড় থাকবে, মজবুত হবে এবং বৃক্ক আকৃতি মানে কিডনি আকৃতির হয়ে যাবে। দেখো এটা দেখতে অনেকটা কিডনি আকৃতির মনে হচ্ছে এভাবে। তারপর ওর ভার্টিব্রাল ফোরামেন বড় ও ত্রিকোণাকার, ওরটাও দেখো একটু ত্রিকোণাকার দেখতে। ওর ভার্টিব্রাল ফোরামেনটা মানে এই ছিদ্রটা দেখতে ত্রিকোণাকার। ওর ট্রান্সভার্স প্রসেস লম্বা, কিন্তু ট্রান্সভার্স ফোরামেন নাই। তাহলে ওর এখানে ট্রান্সভার্স প্রসেস আছে, কিন্তু ওর এখানে কোনো ট্রান্সভার্স ফোরামেন নাই, কোনো ছিদ্র নাই। দেখো এখানে কোনো ছিদ্র নাই। ট্রান্সভার্স প্রসেসের পশ্চাৎতলে ম্যামিলারি ও এক্সিসরি প্রসেস থাকে। এখানে কিছু বর্ধিত অংশ থাকে, এই যে এই জায়গাটায় কিছু বর্ধিত অংশ থাকে, দেখো এই জায়গাটায় বর্ধিত অংশ থাকে। এটাকে বলা হয় ম্যামিলারি ও এক্সিসরি প্রসেস। এটা কিন্তু লাম্বার কশেরুকা বা কটিদেশীয় কশেরুকার একটা বিশেষ বৈশিষ্ট্য, যে ওইখানে একটা ছোট বর্ধিত অংশ থাকে যেটাকে বলা হয় ম্যামিলারি ও এক্সিসরি প্রসেস। এবং ওর স্পাইনাস প্রসেস খাটো, মোটা ও চতুষ্কোণা। এটা খাটো হবে, মোটা হবে এবং একটু চতুষ্কোণা, চার কোণা বিশিষ্ট হয়ে থাকে। এবার আমরা জানবো সেক্রাম নিয়ে। তাহলে সেক্রামটা দেখো, এটা হচ্ছে পুরো একটা সেক্রাম। এই সেক্রামটা কিন্তু মূলত ওর পাঁচটা ছিল, কিন্তু পাঁচটা একীভূত হয়ে একসাথে হয়ে একটা সেক্রাম গঠন করে ফেলছে। তার কারণ আমরা একটু আগে পড়ে এসেছি বাচ্চাকালে বা শৈশবকালে এদের পাঁচটাই ছিল, কিন্তু বয়সের সাথে সাথে এই পাঁচটা মিলে এক হয়ে একটা পূর্ণ সেক্রাম হয়ে গেছে। তো সেক্রামের বৈশিষ্ট্য কি? শ্রোণী অঞ্চলে মেরুদণ্ডের পাঁচটি কশেরুকা মিলে ত্রিকোণাকার ও বৃহৎ সেক্রাম গঠন করে। তাহলে পাঁচটা মিলে এই বৃহৎ একটা সেক্রাম গঠন করছে। সকল ভার্টিব্রাল ফোরামেন বা নিউরাল ছিদ্র মিলিতভাবে সেক্রাল নালী গঠন করে। তাহলে এই যে সবগুলো ভার্টিব্রাল ফোরামেন বা নিউরাল ছিদ্র, এগুলো মিলিতভাবে কি তৈরি করে? এখান দিয়ে একটা সেক্রাল নালী তৈরি করে। এই দিক থেকে একটা নালী তৈরি করে, এই যে এখান দিয়ে দেখা যাচ্ছে এই নালীটা, এটাকে বলা হয় সেক্রাল নালী। সকল স্পাইনাস প্রসেস মিলিত হয়ে, এই যে সেক্রাল কশেরুকা, এদের স্পাইনাস প্রসেস গুলো মিলিত হয়ে এখানে কি তৈরি করে? সেক্রাল ক্রেস্ট গঠন করে।
এই যে এখান দিয়ে আমার কি তৈরি করবে, স্যাক্রাল ক্রেস্ট। এই যে দেখো এখানে বর্ধিত অংশগুলো, এটাকে বলা হয় স্যাক্রাল ক্রেস্ট। আচ্ছা, বেজ বা ভিত্তির অগ্রবঙ্কীয় ভাগে একটি স্যাক্রাল প্রমন্টরি থাকে। এই যে এই অংশটায় একটা কি থাকে, স্যাক্রাল প্রমন্টরি। এটা একটা বর্ধিত অংশ, এই জায়গাটা একটু উঁচা হয়ে থাকে, এটাকে বলা হয় স্যাক্রাল প্রমন্টরি। আর স্যাক্রাল ক্রেস্টটা বুঝতে পারছো, এই যে পেছন দিকে এরকম উঁচা উঁচা অংশ থাকে, এই জায়গাটা, এই জায়গাটা, এটাকে বলা হয় স্যাক্রাল ক্রেস্ট। আর স্যাক্রাল প্রমন্টরিটার সামনের দিকে একটু উঁচা অংশ, এই যে উপরের দিকে এই অংশটাকে বলা হয় স্যাক্রাল প্রমন্টরি। স্যাক্রামের পৃষ্ঠ অঙ্কীয় দেশে 4 জোড়া স্যাক্রাল ছিল। এই যে দেখো এই ছিদ্রগুলা, এখানে কয় জোড়া থাকে, 4 জোড়া স্যাক্রাল। এই যে ডান পাশে 4টা, এখানে 4টা, টোটাল 4 জোড়া স্যাক্রাল ছিদ্র থাকে। এবার আমরা জানবো মেরুদণ্ডের কাজ বলতে আসলে কি ও কি কাজ করে। তাহলে প্রথমত দেহকাণ্ডের সুষ্ঠু সঞ্চালনে মজবুত ও নমনীয় অবলম্বন হিসেবে কাজ করে। এই যে আমরা চলাফেরা করছি, আমাদের একটা সহজে আমরা যে বডিটাকে বাঁকাতে পারছি, এই কারণে কিন্তু মেরুদণ্ড একটা ভূমিকা পালন করে। সুষুম্না কাণ্ড ও সুষুম্না স্নায়ুমূলককে বেষ্টন ও রক্ষা করে। তার মানে সুষুম্না কাণ্ড এবং স্নায়ুগুলোকে সে ও প্রোটেক্ট করে, এটাকে রক্ষা দেয়। মাথাকে অবলম্বন দেয় এবং পিভটের মতো কাজ করে। এই যে আমরা মাথাটাকে রেখে আমরা মাথাটাকে নিচে নিতে পারছি, মাথাটাকে পেছনের দিকে ঘোরাতে পারছি, যে কোনো কিছু করতে পারছি, এটাকে বলা হয় পিভট। তার মানে এই মেরুদণ্ডটা একটা পিভটের মতো, মেরুদণ্ডের উপরে ভিত্তি করে আমি আমার বডিটাকে ডান পাশে হেলাতে পারবো, বাম পাশে হেলাতে পারবো, এটাকে এই কারণে পিভটের মতো কাজ করে থাকে। পরশুকা সংযোগের ক্ষেত্র সৃষ্টি করে দেহের অক্ষরূপে কাজ করে। তার মানে ওর ভেতরে ওর সাথে কি হয়, পরশুকাগুলো সংযোগ হয় এবং এভাবে সে দেহের অক্ষরূপে কাজ করে থাকে। দেহের ভঙ্গিদান ও চলাফেরায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তার মানে এই যে চলাফেরা, আমরা হাঁটছি, দৌড়াচ্ছি, বডিটাকে বাঁকাচ্ছি, যা কিছু করছি, সবকিছুর পেছনে আমাদের এই মেরুদণ্ডের একটা বিশেষ ভূমিকা থেকে থাকে। এবার আমরা পড়ব বক্ষপিঞ্জর নিয়ে। বক্ষপিঞ্জর ইংলিশে আমরা যেটাকে বলি থোরাসিক কেজ। এই বক্ষপিঞ্জরের ভিতরে কি থাকে, আমাদের হৃৎপিণ্ড থাকে, ফুসফুস থাকে। তাহলে এই বক্ষপিঞ্জরটাকে দুইটা ভাগে ভাগ করা হচ্ছে। বক্ষপিঞ্জর কি কি নিয়ে গঠিত, স্টারনাম থেকে একটা স্টারনাম অস্থি নিয়ে গঠিত এবং 12 জোড়া পরশুকা নিয়ে এটা গঠিত হয়। তাহলে এটা হচ্ছে আমাদের একটা বক্ষপিঞ্জর। দেখো ওর সামনের দিকে স্টারনাম এবং ওকে ঘিরে রাখছে এই যে চিকন চিকন, এইগুলোকে আমরা বলছি পরশুকা, এবং পেছনের দিকে সে এই যে দেখো ও মেরুদণ্ডের সাথে সংযুক্ত, দেখতে পাচ্ছো। সো পেছনে সে মেরুদণ্ডের সাথে সংযুক্ত এবং সামনের দিকে সে স্টারনামের সাথে সংযুক্ত, এই পরশুকাগুলো। এভাবে করে মোট 12 জোড়া পরশুকা থাকে এখানে, মোট 25টি। সো 12 জোড়া মানে 24টা পরশুকা এবং একটা স্টারনাম মিলে আমাদের এই বক্ষপিঞ্জর গঠিত হয়। এবার আমরা জানবো স্টারনাম নিয়ে যাবো। সো বুকের অগ্রভাগে যে চাপা অস্থিটা থাকে, আমাদের বুকের সামনের দিকে একদম যে চাপা অস্থিটা থাকে, এই যে এটাকে বলি চ্যাপ্টা একটা অস্থি, এটাকে বলি আমরা স্টারনাম। স্টারনামের 3টা অংশ, একটা হলো মেনুব্রিয়াম, ত্রিকোণাকার ও চওড়া একটা অংশ। এই যে দেখো এটা দেখতে ত্রিকোণাকার এবং একটা চওড়া অংশ, এটাকে বলা হয় মেনুব্রিয়াম। দেহ মাঝের লম্বা অংশ, মানে এই যে মাঝের যে এই যে লম্বা অংশটা থাকে, এটাকে বলা হয় দেহ। এবং জিফয়েড প্রসেস, স্টারনামের নিচের দিকে সূচালো অংশ, এই যে এটা হচ্ছে জিফয়েড প্রসেস, নিচের দিকে একটা সূচালো অংশ থাকে, এটাকে আমরা বলি জিফয়েড প্রসেস। আচ্ছা, স্টারনামের উপরের প্রান্তে খাঁজ থাকে যাকে জুগুলার নচ বলে। এই যে উপরের প্রান্তে যে খাঁজটা দেখা যাচ্ছে, এই যে স্টারনামের উপরে এখানে যে দেখো খাঁজ, একটা খাঁজ দেখা যায়, এটাকে আমরা বলি কি, জুগুলার নচ। নচ বলতে ইংরেজিতে আমরা নচ বলতে কি বুঝি, খাঁজ বুঝাই। তার মানে স্টারনামের উপরের প্রান্তে একটা বলা হয় জুগুলার নচ। তাহলে তোমাদের জন্য কিন্তু স্টারনামের এই 3টা অংশ গুরুত্বপূর্ণ নাম, ম্যানুব্রিয়াম, দেহ এবং জিফয়েড প্রসেস। এবার অস্থিমজ্জা পরীক্ষা করতে, অস্থিমজ্জা পরীক্ষা অনেক সময় অনেকের ক্যান্সার হয়, তখন এই যে অস্থিমজ্জা বের করে পরীক্ষা করতে নেওয়া হয়, তখন এটা কোথা থেকে সংগ্রহ করা হয়, এটা মূলত স্টারনাম থেকে সংগ্রহ করা হয়। তোমরা একটা ছবি দেখো এখানে, এই যে দেখো স্টারনামটা, এখানে এই স্টারনামে একটা ইনজেকশন দিয়ে এটাকে পাংচার করে, এটা ভিতরে ইনজেকশনটা দিয়ে এখান থেকে তোমার কি করা হয়, অস্থিমজ্জাটাকে সংগ্রহ করা হয়, তারপরে সেটাকে পরীক্ষা করতে পাঠানো হয়। সো এই কারণে আমাদের স্টারনামটা কিন্তু অনেক ব্যবহৃত হয়ে থাকে। এবার আমরা জানবো পরশুকা নিয়ে। তাহলে আমাদের মোট কয়টা পরশুকা থাকে, টোটাল 12 জোড়া পরশুকা থাকে। এই যে 12 জোড়া, একদম 60টা, এখানে আরো 12টা, টোটাল 12টা দেখা যাচ্ছে। তো এই পরশুকার এক প্রান্ত স্টারনামের সাথে ও অপর প্রান্ত কশরুকার সাথে
সো দেখো এটা একটা পরশুকা, এই পরশুকার সামনের প্রান্তটা স্টার্নামের সাথে যুক্ত এবং পেছনের প্রান্তটা এই যে পিছনে কশেরুকার সাথে সে যুক্ত থাকে। প্রথম 7 জোড়া স্টার্নামের সাথে সরাসরি যুক্ত থাকে। তার মানে এই যে দেখো আমি এখানে গ্রিন মার্ক করা আছে, এই যে প্রথম 7 জোড়া এরা কি ডিরেক্টলি দেখো স্টার্নামের সাথে যুক্ত। দেখো এখানে 3 নাম্বারটা স্টার্নামের সাথে যুক্ত, 4 নাম্বারটা স্টার্নামের সাথে যুক্ত, 5 নাম্বার এটাও স্টার্নামের সাথে যুক্ত। তাহলে প্রথম 7 জোড়া যেটা স্টার্নামের সাথে সরাসরি যুক্ত তাকে আসল পরশুকা বলে, ও বাকি 5 জোড়া যুক্ত না থাকায় তাকে নকল পরশুকা বলে। তার মানে এই যে 8, 9, 10, 11, 12 এই 5টা এদেরকে আমরা কি বলি, এরা স্টার্নামের সাথে সরাসরি সংযুক্ত থাকে না। ওরা যেমন ডিরেক্টলি সংযুক্ত, দেখো প্রত্যেকে ডিরেক্টলি সংযুক্ত, কিন্তু এই বাকি 5টা ওরা সংযুক্ত থাকে না দেখে ওদেরকে আমরা কি বলি, নকল পরশুকা বলি। তার মানে তোমরা এটা বুঝতে পারছো 7 জোড়া হলো আমাদের আসল পরশুকা ও 5 জোড়া হলো আমাদের নকল পরশুকা। 11তম ও 12তম পরশুকা স্টার্নামের সাথে যুক্ত না থাকায় এদেরকে ভাসমান পরশুকা বলে। তার মানে এই যে 11তম এবং 12তম যে পরশুকা এরা স্টার্নামের সাথে যুক্ত থাকে না, এ কারণে এদেরকে কি বলা হয়, ভাসমান পরশুকা বলা হয়। ঠিক আছে, তার মানে আমরা এটা জানবো যে 11 ও 12 এরা যেহেতু স্টার্নামের, এরা পিছনে কশেরুকার সাথে যুক্ত কিন্তু সামনে ওরা স্টার্নামের সাথে যুক্ত না, এ কারণে এদেরকে আমরা ভাসমান পরশুকা বলবো। এখন 8ম, 9ম, 10ম এই 3টা পরশুকা কিভাবে স্টার্নামের সাথে যুক্ত হয়। এই 3টা পরশুকা একত্রে কোস্টাল আর্চ গঠন করে। তোমরা দেখো এই 8, 9, 10 এই তিনটা মিলে একীভূত হয়ে একসাথে হয়ে এখানে একটা গঠন তৈরি করছে, এটাকে বলি আমরা কোস্টাল আর্চ। মানে এই যে দেখো মার্কিংটা, এই 3টা পরশুকা মিলে এখানে একটা কোস্টাল আর্চ গঠন করেছে। এই কোস্টাল আর্চের মাধ্যমে সে স্টার্নামের সাথে সংযুক্ত হবে। তারপরে দেখো 3য় থেকে 9ম পরশুকাকে বলা হয় টিপিক্যাল পরশুকা। খেয়াল করো 3য় থেকে 9ম পরশুকাকে বলা হয় টিপিক্যাল পরশুকা। কেন? কারণ তাদের সকলের বৈশিষ্ট্য একই রকম থাকে। তার মানে টিপিক্যাল এই ইংলিশ ওয়ার্ডটার মানে হচ্ছে একই বৈশিষ্ট্য যদি থাকে তখন আমরা সেটাকে টিপিক্যাল বলি। তার মানে 3য় থেকে 9ম এদের একই বৈশিষ্ট্য থাকে, তাই আমরা এদেরকে টিপিক্যাল পরশুকা বলে থাকি। আর অ্যাটিপিক্যাল পরশুকা কাকে বলি? 1, 2, 10, 11, 12 এই 5টা পরশুকাকে আমরা বলি অ্যাটিপিক্যাল, কারণ তাদের বৈশিষ্ট্যগুলো অন্য সবার থেকে আলাদা থাকে। এবার আসো আদর্শ পরশুকার গঠন। 4টি অংশ থাকে। মস্তক, তাহলে দেখো এখানে ওর মস্তক, এই যে একদম উপরের দিকে এই অংশটাকে বলা হচ্ছে মস্তক। ফ্যাসেট থাকে এখানে একটা ডাবানো অংশ, দেখো এই যে সাদা অংশটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় ফ্যাসেট। এটা দ্বারা এটা কশেরুকার সাথে যুক্ত থাকে। তার মানে এই মস্তকটা গিয়ে পেছনে কশেরুকার সাথে যুক্ত থাকে। এরপরে আসে গ্রীবা, মস্তককে টিউবারকলের সাথে যুক্ত করে। তার মানে এই মস্তকের পেছনে এই যে অংশটা দেখা যাচ্ছে এটাকে আমরা কি বলি, গ্রীবা বলি। এই অংশটাকে আমরা গ্রীবা বলি। টিউবারকল কাকে বলে? এই গ্রীবার পর থেকে এই যে উঁচু অংশটা এখানে দেখা যাচ্ছে সেটাকে আমরা কি বলি, টিউবারকল বলি। ঠিক আছে, তার মানে টিউবারকল কি, গ্রীবার পরে যে উঁচু অংশ থাকে সেটাকে আমরা টিউবারকল বলে থাকি। টিউবারকল কশেরুকার ট্রান্সভার্স প্রসেসের সাথে যুক্ত থাকে। মানে টিউবারকলটা কি থাকে, ট্রান্সভার্স প্রসেসের সাথে। এই যে এখানে টিউবারকল, এটা ট্রান্সভার্স প্রসেসের সাথে যুক্ত থাকবে। এখানে এটা কশেরুকার ওই যে ট্রান্সভার্স প্রসেস সেখানে যুক্ত থাকে। আচ্ছা, দেহ, লম্বা বাঁকানো অংশকে, এই যে টিউবারকলের পরে এই যে পুরো বাঁকানো অংশটা এটাকে আমরা দেহ বলি। এর ভেতরের তলটা অবতল। এই যে দেখো ভেতরের তলটা কিরকম থাকে, একটু অবতলের মতো থাকে। এই যে দেখো অবতল, এবং বাইরের তলটা উত্তল থাকে। মানে এই যে বাইরের তলটা দেখো উত্তল, আমরা জানি 2টা তল, অবতল এবং এই অংশটা দেখতে উত্তলের মতো। দেহ পরশুকায় পশ্চাৎ কোণ তৈরি করে। এই যে এখানে এই দেহটা পেছনে, এই যে দেখো এখানে একটা কোণ তৈরি হচ্ছে না, এই জায়গাটায় একটা কোণ তৈরি হচ্ছে, এটাকে বলা হয় পশ্চাৎ কোণ। এটাকে কি বলি আমরা, পশ্চাৎ কোণ। কেন এটা, এই অংশটার নাম কেন গুরুত্বপূর্ণ? কারণ এই পশ্চাৎ অংশে সাধারণত বেশি ফাটল হয়ে থাকে। মানে তুমি যদি কোনো অ্যাক্সিডেন্ট করো তখন এই অংশটায় তোমার ফাটল ধরবে। এরপর আসো পরশুকার দেহের ভেতরের তলে, নিচের দিকে, ভেতরের তলে নট বাইরের তলে, ভেতরের তলে নিচের দিকে একটা খাঁজ থাকে। এই যে দেখো এখানে নিচের দিকে একটা খাঁজ থাকে, এই যে এরকম চিকন একটা খাঁজ থাকে। একে বলা হয় কোস্টাল খাঁজ বা কোস্টাল গ্রুভ, মানে কোস্টাল খাঁজ। এই কোস্টাল কথাটা কেন আসছে? কারণ আমরা জানি এই যে পরশুকা ওর ল্যাটিন ভাষায় ওকে আমরা কি বলি, কোস্টা বলি। এই কারণে পরশুকার এই খাঁজকে বলা হয় কোস্টাল খাঁজ।
এই খাঁজের মধ্য দিয়ে কি কি যায়? ইন্টারকোস্টাল স্নায়ু, স্নায়ু যায়, ধমনী যায় ও শিরা অতিক্রম করে। তার মানে এই জায়গাটা দিয়ে আমার তিনটা জিনিস অতিক্রম করে। এই তিনটা জিনিস কি কি? স্নায়ু, ধমনী ও শিরা। তার মানে তোমরা দেখো এখানে একটা পরশুকা, এখানে একটা পরশুকা। এই পরশুকার নিচ দিয়ে এখানে যে খাঁজটা থাকে, এখান দিয়ে আমার ইন্টারকোস্টাল শিরা যাচ্ছে, ধমনী যাচ্ছে এবং স্নায়ু যাচ্ছে। আচ্ছা, এই ইন্টারকোস্টাল স্পেস বলতে এখন আমরা কি বুঝি? দুইটি পরশুকার মধ্যে যে জায়গা থাকে সেটাকে আমরা ইন্টারকোস্টাল স্পেস বলি। এই যে ধরে নাও এটা একটা পরশুকা, এটা একটা পরশুকা, এদের মাঝখানে যে গ্যাপটা থাকে সেটাকে আমরা কি বলি? ইন্টারকোস্টাল স্পেস বলি। আর এই ইন্টারকোস্টাল স্পেসে যে পেশিটা থাকে সংযুক্ত সেটাকে আমরা কি বলি? ইন্টারকোস্টাল পেশি বলি। এটাকে কি বলি আমরা? ইন্টারকোস্টাল পেশি। তিন ধরনের পেশি দিয়ে এটা পূর্ণ থাকে। তার মানে এই ইন্টারকোস্টাল স্পেসটা কয় ধরনের পেশি দিয়ে পূর্ণ থাকে? তিন ধরনের পেশি দিয়ে এটা পূর্ণ থাকবে। আচ্ছা, তারপরে দেখো বক্ষে ইনজেকশন দিতে গেলে সবসময় ইন্টারকোস্টাল স্পেসের নিচের দিকে দিতে হয়, যেন কোস্টাল খাঁজের স্নায়ু ও ধমনী আঘাত না পায়। তাহলে কথাটা খেয়াল করো, আমরা যখন বক্ষে কোনো ইনজেকশন দিব, এটা কোথায় দিব? ইন্টারকোস্টাল স্পেস। এটা তো ইন্টারকোস্টাল স্পেস, এটা কি উপরে দিব না নিচে দিব? এটা সবসময় আমরা নিচের দিকে দিব। কেন দিব? দেখো, যদি আমরা এই যে দেখো এই ইনজেকশনটা আমরা নিচের দিকে দিচ্ছি, উপরের দিকে দিচ্ছি না। কারণ উপরের দিকে যদি দেই তাহলে এখানে যে ইন্টারকোস্টাল স্নায়ু, ধমনী, শিরা থাকে, এই উপরের দিকে যদি তুমি এই ইনজেকশন দাও তাহলে ওরা কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে। এই কারণে আমরা ইন্টারকোস্টাল স্পেসের এই যে নিচের দিকে দিই, যেখানে কিনা কোনো স্নায়ু, ধমনী, শিরা এগুলা কিছু থাকে না। দেখছো এই ইনজেকশনটা একদম নিচের দিকে দিচ্ছে, উপরের দিকে দিচ্ছে না। এবার আমরা জানবো অ্যাটিপিক্যাল পরশুকা নিয়ে। আমরা এতক্ষণ টিপিক্যাল পরশুকার অনেক গঠন নিয়ে জানলাম। অ্যাটিপিক্যাল পরশুকা কি কি? প্রথম, দ্বিতীয়, দশম, 11তম, 12তম পরশুকা। তাহলে এখানে হচ্ছে এই যে প্রত্যেকটা পরশুকা, এটা দেখো প্রথম পরশুকা দেখতে এটা কেমন ছোট, এরপর দ্বিতীয় পরশুকা এটাও দেখতে একটু ব্যতিক্রম, দশম পরশুকা, 11তম পরশুকা, 12তম পরশুকা, এরা তো অনেক ছোট, চিকন, পাতলা হয়ে থাকে। তো এদের বৈশিষ্ট্যগুলা টিপিক্যাল সাধারণ পরশুকাগুলো থেকে একটু ব্যতিক্রম, এই কারণেই ওরা অ্যাটিপিক্যাল পরশুকা। এবার আসো পরশুকা ও কশেরুকার সন্ধি। তাহলে পরশুকা ও কশেরুকার মধ্যে কি কি সন্ধি বা জয়েন্ট তৈরি হয়? তার মানে প্রথমত আমার এখানে পরশুকার মস্তক কশেরুকার ফ্যাসেটের সাথে সংযুক্ত থাকে। তার মানে দেখো এখানে পরশুকার যে মস্তকটা আছে, এই যে এটা হচ্ছে একটা পরশুকার মস্তক, আর এখানে সেন্ট্রামের এই যে এখানে একটা ফ্যাসেট থাকে, তার মানে এই সেন্ট্রামের সাথে ও একটা সন্ধি এখানে গঠন করে। তারপরে দেখো পরশুকার টিউবারকল কশেরুকার ট্রান্সভার্স প্রসেসের সাথে যুক্ত থাকে। এই যে এটা হচ্ছে পরশুকার টিউবারকল, আর এখানেও হচ্ছে কশেরুকার ট্রান্সভার্স প্রসেস। তাহলে এই ট্রান্সভার্স প্রসেস এবং টিউবারকল এরা দুজন পরস্পর একটা বন্ধন দিয়ে যুক্ত থাকে। তাহলে এটাকেও একটা সন্ধি বলি, আমরা জয়েন্ট বলে থাকি। এবং পরশুকার দেহ বক্ষের সামনে স্টারনামের সাথে তরুণাস্থি দ্বারা যুক্ত থাকে। তার মানে তুমি দেখো এখানে পরশুকাগুলো ডিরেক্টলি স্টারনামের সাথে এসে যুক্ত হয় না। এই যে কমলা অংশগুলো দেখা যাচ্ছে এগুলোকে বলা হয় তরুণাস্থি, কোস্টাল তরুণাস্থি। এই তরুণাস্থি দিয়ে তারা কিন্তু যুক্ত। তার মানে এই যে এই অংশটা হচ্ছে পরশুকা, তারপরে সে তরুণাস্থি দ্বারা এই যে স্টারনামের সাথে সে সংযুক্ত থাকে। তাহলে এভাবে করে আমরা দেখতে পাচ্ছি যে একটা পরশুকা পেছনের দিকে কশেরুকার সাথে সে কিভাবে সন্ধি গঠন করছে। এই যে দেখো এখানে সন্ধি গঠন করছে ট্রান্সভার্স প্রসেসের সাথে এবং সেন্ট্রামের সাথে, এইভাবে সন্ধি গঠন করছে টিউবারকল ও মস্তক দ্বারা, তাই না? দেখছো এখানে টিউবারকল দিয়ে এখানে ট্রান্সভার্স প্রসেসের সাথে এবং মস্তক দিয়ে এখানে সেন্ট্রামের সাথে, আর এদিকে সেই স্টারনামের সাথে যুক্ত হচ্ছে তরুণাস্থির মাধ্যমে। এই যে লাল অংশগুলো এগুলোকে তরুণাস্থি, তরুণাস্থির মাধ্যমে সে সংযুক্ত হচ্ছে। তাহলে এভাবেই তোমার পরশুকা এবং কশেরুকা যুক্ত হয়ে আমাদের এই বক্ষপিঞ্জরটা গঠিত হয়। তাহলে আশা করি তোমরা এই ভিডিও থেকে কশেরুকা এবং বক্ষপিঞ্জর নিয়ে বিস্তারিত জানতে পেরেছো। তাহলে আগামী ভিডিওর জন্য সবাইকে শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।
হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি আমি মেহেদী ইসলাম হৃদয় তোমাদের সাথে আলোচনা করতে চলন ও অঙ্গ চলনা এই অধ্যায়ে তৃতীয় ভিডিও নিয়ে।